বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাননীয় শিক্ষামন্ত্রী একটি সাক্ষাৎকারে করোনা এবং পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা তোমরা ইতোমধ্যে শুনেছ। তাছাড়া বাংলাদেশ সরকার 19শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, সবাই সেটা ধারণা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব এইচআইভি এইডস। অনার্স সেকেন্ড ইয়ার, মাস্টার্স প্রিলিমিনারি এবং অনার্স ফোর্থ ইয়ারে এই বিষয়টি রয়েছে। তাছাড়া এই মরণব্যাধি রোগ সম্পর্কে সবার জানা খুবই প্রয়োজন। আমাদের দেহে বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে 300 রোগ আছে। এর মধ্যে 1000-এর ওষুধ ডাক্তাররা জানেন এবং তারা উহাদের চিকিৎসা করে থাকেন, আর বাকি 2000-এর ওষুধ কেউই জানেন না। যে ব্যক্তি আহাদনামা পড়বে ও আমল করবে, আল্লাহ তাআলা তাকে ওই 3000-এর রোগ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। যা হোক, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি একটু আগেই বলেছি আলোচনা করব, এইচআইভি/এইডস। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ রোগ হলো এইডস, যার পরিণতি অকাল মৃত্যু। এখন পর্যন্ত এর কার্যকর কোনো চিকিৎসা বের হয়নি। 1981 সালে আমেরিকাতে সর্বপ্রথম এইচআইভি জীবাণু শনাক্ত করা হয়। পৃথিবীতে যে হারে জনসংখ্যা বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে, সে হারে এইচআইভি সংক্রমিত হচ্ছে এবং এইডস আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বের একটি বড় চ্যালেঞ্জ হলো এইডস মুক্ত সুস্থ সুন্দর জীবন গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কনসেপ্ট অফ এইচআইভি, অর্থাৎ এইচআইভি এর ধারণা। এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস রোগের জীবাণুকে সাধারণভাবে এইচআইভি বলা হয়। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। কেউ এইডস রোগে আক্রান্ত হওয়ার পূর্বে এই প্রাণঘাতী ভাইরাস এইচআইভিতে আক্রান্ত হয়। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে কনসেপ্ট অফ এইডস, অর্থাৎ এইডস বলতে আমরা কি বুঝি বা এইডস সম্পর্কে আমাদের ধারণা কি। এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ। এটি একটি ভয়ঙ্কর ঘাতক ব্যাধি। এতে অ্যাকুয়ার্ড, আইতে ইমিউনি, ডিতে ডেফিসিয়েন্সি এবং এসতে হলো সিনড্রোম, অর্থাৎ অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতির লক্ষণ সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এইডস রোগ হওয়ার কয়েকটি পর্যায়। প্রথম পর্যায় হলো, এ পর্যায়ে এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীর দেহে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
বছরের পর বছর লক্ষণহীন অবস্থায় রোগী জীবনযাপন করতে থাকে, অর্থাৎ রোগীর দেহে এই ভাইরাসটার মানে বোঝা যায় না তার দেহে যে এই ভাইরাসটা রয়েছে এবং কোনো লক্ষণ প্রকাশ পায় না। এটাকে আমরা বলি প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো রোগের লক্ষণ মৃদু প্রকাশ পায়, অর্থাৎ অবসাদ, ক্লান্তি ও ওজন হ্রাস পাওয়ার মাধ্যমে এই লক্ষণগুলো অনেক সময় প্রকাশ পায়। অর্থাৎ দেখা যায় যে রোগী অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, তার সে ক্লান্তি মনে করছে, তার ওজন কমে যাচ্ছে। এ সমস্ত লক্ষণগুলো দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রকাশ পায়। তৃতীয় পর্যায় হলো জটিল লক্ষণ দেখা দেয়, তার ওজন দ্রুত হ্রাস পেতে থাকে, জ্বর ভালো হয় না এবং ফুসফুস অনেক সময় আক্রান্ত হয়, যক্ষা জাতীয় রোগ দেখা দিতে পারে। চতুর্থ পর্যায় হলো এইডস ধরা পড়ে। চতুর্থ পর্যায়ে যে তখন এইডস ধরা পড়ে, তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এই পর্যায়ে তার 2 বছরের মধ্যে তার মৃত্যু ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এইচআইভি এবং এইডস এর বিস্তৃতি। এইচআইভি এবং এইডস এর বিস্তৃতি বিভিন্নভাবে মানুষের দেহে সংক্রমিত হতে পারে। সেই বিষয়টি তোমাদেরকে অবগত করার জন্য আমি এখন আলোচনা করব। প্রথমত হলো রক্তের মাধ্যমে সংক্রমণ। এইচআইভি ও এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত যদি কেউ গ্রহণ করে বা কেউ ব্যবহার করে, তবে গ্রহণকারী ব্যক্তির দেহে রোগ সংক্রমিত হয়ে থাকে। আমি আবার বলছি, এইচআইভি ও এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত যদি কেউ গ্রহণ করে বা কেউ ব্যবহার করে, তবে গ্রহণকারী ব্যক্তির দেহে এ রোগ সংক্রমিত হয়ে থাকে। দ্বিতীয়ত হলো যে আমরা বলতে পারি যে যে অসতর্ক অবস্থায় যদি কেউ যৌন মিলন করে, এইচআইভি আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অসতর্ক বা অরক্ষিত যদি কেউ যৌন মিলনে লিপ্ত হয় বা যদি লিপ্ত হলে এইডস রোগ বেশি ছড়ায়। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে শতকরা 75% মানুষ আক্রান্ত হয়েছে অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে। সুতরাং এটা আমরা বলবো যে বিস্তার লাভের অন্যতম একটি উপায়, যে যদি আমরা অসতর্ক যৌন মিলন করে থাকে বা যদি কেউ করে থাকে, তাহলে এই পর্যায়ে মানুষের দেহে এই রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তৃতীয়ত হলো সংক্রমিত বা সিরিঞ্জ ব্যবহার। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ও অন্যান্য অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে যদি কেউ পুনরায় ব্যবহার করে, তাহলে তার দেহে এই রোগ সংক্রমিত হয়ে থাকে। চতুর্থত হলো গর্ভজাত শিশুর ক্ষেত্রে গর্ভবতী মা বা গর্ভবতী মহিলা এইডস রোগে আক্রান্ত হলে তার গর্ভজাত শিশুর দেহে এ রোগ সংক্রমিত হয়ে থাকে এবং বলা হয় যে মাতৃদুগ্ধ সেবনের 1 সপ্তাহের মধ্যে শিশু এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এখন আমরা দেখব যে এইচআইভি ও এইডস এর ঝুঁকি নেই। কোন কোন ক্ষেত্রে আমরা ভয় পাবো না বা ঝুঁকি নেই, কোন কাজগুলো করলে আমরা এইচআইভি বা এইডস এ আমরা আক্রান্ত হব না, এইচআইভি জার্ম আমাদের দেহে ঢুকবে না এবং এইডস নামক এই ঘাতক ব্যাধিতে, মরণ ব্যাধিতে আমরা আক্রান্ত হব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা মনোযোগ সহকারে সেই কথাগুলো শোনো। যদি আমরা একই গ্লাস, কাপ, থালা বাসন ব্যবহার করি, তাহলে এখানে ঝুঁকি বা কোনো ভয়ের কারণ নেই। আক্রান্ত ব্যক্তির হাসি, কাশি, শ্বাস প্রশ্বাস বা থুতুর মাধ্যমে এই রোগ ছড়ায় না, এখানে কোনো ভয়ের কারণ নেই। তার যদি ব্যবহার্য কাপড়, চোপড়, গামছা, তোয়ালে এবং যদি বিছানার চাদর ব্যবহারের মাধ্যমে এই রোগ ছড়াবার কোনো সুযোগ নেই এবং এখানে ভয় বা ঝুঁকির কোনো কারণ নেই। মশা
মাছি বা কীট পতঙ্গের কামড়ে এই রোগ বিস্তার লাভ করে না। মেলামেশা, কোলাকুলি, করমর্দন, একসাথে চলাফেরা করলে এই এইডস আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এই জীবাণু অন্য কারো শরীরে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এই সমস্ত কাজে কোনো ঝুঁকি বা ভয়ের কারণ নেই। তারপরে আমরা বলতে পারি এইডস ভাইরাস মুক্ত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করলে, এইডস ভাইরাস মুক্ত সুচ বা সিরিঞ্জ যদি আমরা ব্যবহার করি, সাধারণত দেখা যায় যে ল্যাবে বা হাসপাতালে এখন ডাক্তাররা অনেক সচেতন, নার্সরা অনেক সচেতন এবং মানুষেরা অনেক সচেতন। একই সুচ বা সিরিঞ্জ কিন্তু বারবার ব্যবহার করা হয় না। যদি আমরা একটু সচেতন ভাবে এই এইডস ভাইরাস মুক্ত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করি, তাহলে কিন্তু এইডস, এইচআইভি এইডস, এই জীবাণু বা এইডস আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি বা ভয় থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এইডস এর লক্ষণগুলো কি। এইডস এর অনেকগুলো লক্ষণ রয়েছে। যে একটানা দীর্ঘদিন জ্বরে ভুগলে, যদি কোনো ব্যক্তি একটানা দীর্ঘদিন জ্বরে ভোগে, তাহলে তার এইচআইভি এইডস আক্রান্ত হতে পারে, এটা একটা অন্যতম লক্ষণ। রোগীর ওজন দ্রুত হ্রাস পাওয়া, অর্থাৎ ওজন কমে যাওয়া। কারো 50 কেজি ওজন রয়েছে, কারো 71 কেজি ওজন রয়েছে, দেখা যায় সেখান থেকে ধীরে ধীরে তার ওজনটা হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা লক্ষণ ধরে নিতে পারি। রাতে গা ঘেমে যাওয়া, অর্থাৎ রাতের বেলা সে ঘুমোচ্ছে, হঠাৎ করে তার গা ঘেমে যাচ্ছে, সেক্ষেত্রে একটা লক্ষণ হতে পারে। দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা, অর্থাৎ তার বাথরুমটা স্বাভাবিক হলেও এবং লুজ মোশন যেটা আমরা বলি, যদি রোগীর দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা হয়, এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে এইডস আইভি জীবাণুতে আক্রান্ত এইডস রোগীর চর্মরোগ দেখা দিতে পারে বা দেখা দেয়। গলা ও মুখে ঘা হয়ে যায় এবং যেখানে যে গলা বা মুখে অনেক সময় ঘা দেখা যায় এই সমস্ত ব্যক্তির যারা এই রোগে আক্রান্ত। তাছাড়া শুকনো কাশি সহ তার ঘন ঘন সর্দি হতে পারে এবং যে তার যখন কাশিটা হবে, এই কাশিটা শুকনো হবে এবং ঘন ঘন সর্দি হতে পারে। শরীরে স্থায়ীভাবে ক্লান্তি দেখা দেওয়া, অর্থাৎ তার ঘুমটা বেশি হতে পারে, সারাদিন সে খাটে শুয়ে থাকতে পারে, তার দেহে অবসাদ আসতে পারে, ক্লান্তি বোধ হতে পারে। এই সিমটমগুলো অনেক সময় যারা এইচআইভি বা এইডস রোগে আক্রান্ত তাদের দেহে এগুলো পরিলক্ষিত হয়ে থাকে। এবং ক্ষুধা মন্দাভাব, অর্থাৎ তার ক্ষুধা না লাগা, এইগুলো পরিলক্ষিত হতে পারে। তার খেতে ইচ্ছা হচ্ছে না বা তার ক্ষুধা নাই, বা ভালো ভালো খাবার দেখলেও সে খেতে চায় না, অর্থাৎ ক্ষুধা মন্দভাব পরিলক্ষিত হচ্ছে। তাহলে এই লক্ষণগুলো যদি আমরা কোনো মানুষের শরীরে আমরা দেখতে পাই বা জানতে পারি, বা যে লক্ষণগুলো যদি প্রকাশ পায়, তাহলে আমরা ধরে নিতে পারি সেই ব্যক্তি এইচআইভি জীবাণুতে আক্রান্ত এবং তার এইডস হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এইচআইভি এইডস বিস্তারের কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে বাংলাদেশে এইচআইভি এইডস বিস্তারের কারণগুলো কি কি। তাহলে আসো আমি দেখা যাক। প্রথমে বলি, 1 নম্বরটা হলো যে পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি বিভিন্ন তথ্য থেকে জানা যায় বাংলাদেশে 1 লাখের উপর যৌনকর্মী রয়েছে। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন শহরগুলোতে, উপশহরগুলোতে বা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ধরনের যৌনকর্মীর সংখ্যা বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে 1 লাখেরও উপর এই বাংলাদেশে যৌনকর্মী রয়েছে। এদের মধ্যে 6% এইচআইভি জীবাণুতে আক্রান্ত হয়েছে এবং 52% আমরা বলতে পারি যে এই ভাইরাসে তারা আক্রান্ত হয় অবস্থায় রয়েছে এবং অবাধ যৌনাচারের ফলেই এই রোগের বিস্তার ঘটেছে। দ্বিতীয়ত হলো অসচেতনতা। এবং দেখা আমাদের দেশের মানুষগুলো অসচেতন থাকে। এদেশের অনেকেই এখনো এইডস সম্পর্কে তারা সচেতন নয়। অর্থাৎ আসলে এইডস রোগটা যে কি, এটা কেন হয়ে থাকে বা কি জন্য হয়ে থাকে, এই ধরনের কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এই রোগ সম্পর্কে তারা এখনো অসচেতন রয়েছে, অর্থাৎ তারা সচেতন নয়। বাংলাদেশের 99% মোটে শ্রমিক
মোটর শ্রমিক ও রিক্সা চালক এইডস সম্পর্কে অজ্ঞ এবং প্রায় এসব শ্রমিক অবৈধ যৌন আচরণে লিপ্ত হচ্ছে এবং এর ফলে এইডস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি দেখছি যে বাংলাদেশে যে এইডস আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার একটা মোটা অংশ মানুষেরা অসচেতন, তারা যৌন মিলন সম্পর্কে তারা জানে না, তারা অবাধ যৌনাচারে তারা লিপ্ত হয় এবং এই শ্রেণীর লোকগুলো আমরা বলছি যে 99% মোটর শ্রমিক ও রিক্সা চালক তারা এই রোগ সম্পর্কে তারা অজ্ঞ এবং তাদের এই অজ্ঞতার কারণে এবং অসচেতনতার কারণে বাংলাদেশে আমরা বলতে পারি যে এই রোগের বিস্তার ঘটছে। তৃতীয়ত আমরা বলতে পারি যে অপারেশনের যন্ত্রপাতি, এইচআইভি আক্রান্ত ব্যক্তির দেহে ব্যবহৃত অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি অন্যের শরীরে ব্যবহার করা হলে এই ভাইরাস অন্যের দেহে প্রবেশ করে থাকে। আমরা অনেক সময় দেখেছি যে মানে খেয়াল না থাকা, সচেতন না থাকা, মনে না থাকা, এই অপারেশনের সময় যদি তাড়াহুড়া করা, যে অপারেশনের সময় যদি আমরা এই ভুলগুলো করি তাহলে এইডস আক্রান্ত ব্যক্তির দেহে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে সেগুলো যদি জীবাণুমুক্ত না করে যদি একই যন্ত্রপাতি যদি অন্যের দেহে আবার সেখানে যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে কিন্তু এই অপারেশনের যন্ত্রপাতির মাধ্যমে তাহার দেহে এই রোগ সংক্রমিত হতে পারে। চতুর্থত আমরা বলতে পারি যে ভৌগোলিক কারণ। বাংলাদেশের বহু মানুষ ব্যবসায়িক কারণে, ব্যবসায়িক কাজে, চিকিৎসার কারণে বা অন্যান্য কারণে দেখা যায় যে এই বাংলাদেশের বা আমাদের দেশের অসংখ্য মানুষ এইডস আক্রান্ত হচ্ছে এবং এবং প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর প্রভৃতি দেশে এই যে মানুষেরা যাতায়াত করছে তারা হতে পারে, একটু আগেই বলেছি, চিকিৎসার কারণে হতে পারে, ঘোরাফেরার কারণ হতে পারে, রিক্রিয়েশনের কারণ হতে পারে এবং ব্যবসায়িক কাজে হতে পারে। তারা কিন্তু সে যেখানে যাচ্ছে তাদের সাথে অবাধ মেলামেশা যৌনকর্মে লিপ্ত হওয়ার কারণে তারা কিন্তু নীরবে এই জীবাণুগুলো বাংলাদেশে কিন্তু বহন করে নিয়ে আসছে এবং যার ফলে আমাদের সমাজের লোকেরা, আমাদের দেশের লোকেরা কিন্তু মনের অজান্তে এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চমত আমরা বলতে পারি যে পেশাদার রক্তদাতা। বাংলাদেশে বছরে রক্তের প্রয়োজন হয় প্রায় 2.5 লক্ষ ইউনিট। আমি আবারও বলছি, বাংলাদেশে বছরে রক্তের প্রয়োজন হয় প্রায় 2.5 লক্ষ ইউনিট। এ পরিমাণ রক্তের 80% রক্তের যোগান দিচ্ছে পেশাদার ও মাদকাসক্তরা। বিভিন্ন হাসপাতালে বা হাসপাতালের সামনে আমরা দেখতে পাই যারা মাদক সেবন করে তারা কিন্তু রক্ত বিক্রি করে তারা কিন্তু মাদক দ্রব্য কিনে থাকে এবং অনেক পেশাদার ব্যক্তি আছে তারা কিন্তু এই রক্ত কিন্তু হাসপাতালে দিয়ে থাকে। এটা খুবই ভয়াবহ একটা চিত্র বাংলাদেশের জন্য এবং তাদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া যে নরমালি আমরা যখন বিভিন্ন চুল কাটাতে যাই, আমরা শেভ করাতে যাই, যখন আমরা সেলুনে যাই, এই সেলুনগুলোতে খুর এবং ব্লেডের ব্যবহার হয়ে থাকে এবং খুর এবং ব্লেডের ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাই যে অনেকে কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। একই খুর বা একই ব্লেড ব্যবহারের কারণে যদি সেখানে কোনো ব্লাড বের হয়, যদি ব্লাড টাচ করে, তাহলে সেই খুর এবং ব্লেড যদি অন্যের দেহে যদি আবার প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের রোগের বিস্তার ঘটাতে পারে বা ঘটতে পারে। এটাও কিন্তু আমরা বললো অন্যতম একটি কারণ। তারপরে আমরা বলতে পারি ষষ্ঠত যে বিবাহ বহির্ভূত যৌনতা। বিবাহ বহির্ভূত বা বিবাহ পূর্ব যৌনতা এইডস বিস্তারের অন্যতম একটি বলবো সহায়ক হিসাবে কাজ করে থাকে। যে বিবাহ বহির্ভূত যে জীবনযাপন সেটা কিন্তু আমরা বলি যে ইসলাম পছন্দ করে না, ইসলাম সেটা মানে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সেটা জায়েজ নয়। সুতরাং এখানে এই ধরনের যদি আমরা ইউজড হয়ে যাই, যদি আমরা এই ধরনের জীবনযাপনে যদি অভ্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই রোগের বিস্তার মানে ঘটতে পারে, সাধারণত ঘটে থাকে।
সপ্তমত আমরা বলছি যে সিরিজ বারবার ব্যবহার করা। দেশের মাদক সেবীরা বারবার একই সিরিজ ব্যবহার করে, বারবার এই সিরিজ ব্যবহারের ফলে এই জীবাণু সহজে কিন্তু অন্যের শরীরে প্রবেশ করে, এইচআইভি এইডস বিস্তারের এটা সহায়তা করে থাকে। এছাড়াও পথ শিশুদের বিকৃত ব্যবহার, অবাধ যৌন আচরণ, গর্ভবতী মা কার্যকর প্রতিষেধক না থাকার কারণে আমরা অনেক সময় দেখি যে যারা পতিতা এদের অজ্ঞতা, রক্ত পরীক্ষার উদাসীনতা, প্রবীণ পরিবহন শ্রমিকদের অবাধ যৌন মেলামেশা প্রভৃতি কারণে এই রোগের বিস্তার ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এইচআইভি এইডস প্রতিরোধের উপায়। আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি, এইচআইভি এইডস মারাত্মক একটি ঘাতক ব্যাধি, যেটার প্রতিষেধক বা ভ্যাকসিন বা ওষুধ এখনো আবিষ্কার হয়নি, এবং যেটা মানুষের শরীরে প্রবেশ করলে 2 বছরের মধ্যে তার মৃত্যু অনিবার্য। সুতরাং এই কঠিন মহামারী ব্যাধি থেকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং এর উপায়গুলো কি কি, সেই বিষয়গুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। নিশ্চয় তোমরা মনোযোগ সহকারে বিষয়টি শুনবে। প্রথমত হলো যে নিরাপদ যৌন চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ বৈধভাবে স্বামী স্ত্রীর বসবাস করতে হবে এবং বৈধ জীবন যাপন করতে হবে, এবং অনিয়ন্ত্রিত জীবন যাপন করা যাবে না। সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে যে ইসলাম বা অন্যান্য ধর্ম মতে যে বিবাহ হয়, সেই বিবাহের মাধ্যমে সামাজিক স্বীকৃতির মাধ্যমে স্বামী স্ত্রীর বৈধ বন্ধনের মাধ্যমে সুন্দর জীবন যাপন যদি আমরা করে থাকি, তাহলে এই কঠিন ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই এইচআইভি এইডস প্রতিরোধের অন্যতম একটি উপায় হলো নিরাপদ যৌন চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত হলো যে ব্যবহার করা সুচ, সিরিঞ্জ ব্যবহার না করা অথবা জীবাণু মুক্ত করে ব্যবহার করা। আমরা জানি ছোটকালে যখন আমাদেরকে টিকা দিয়েছিল, আমার ভালো মনে আছে, যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার স্কুলে টিকা দিতে এসেছিল একদল স্বাস্থ্যকর্মী। তারা কিন্তু আমি দেখেছিলাম তখন কিন্তু একটা সুচ ছিল, সেই সুচটা সবার গায়ে ফোটাচ্ছে এবং আগুন দিয়ে কুপির আলো দিয়ে কুপির আগুন দিয়ে সেই সুচটা আবার গরম করে জীবাণু মুক্ত করে তারা কিন্তু আরেকজনের দেহে কিন্তু প্রবেশ করাচ্ছে, আমার ভালো মনে আছে। কিন্তু এখন কিন্তু মানুষ এত সচেতন, এখন কিন্তু একটা সুচ কিন্তু বারবার ব্যবহার করা হয় না, এটা কিন্তু পরিবর্তন করা হয়। এবং অনেক পেশাদারী লোক তারা কিন্তু এই সুচ পরিবর্তন করে না, তারা মানুষকে ঠকাতে চায়, মানুষের অজান্তে মানুষের শরীরে ব্যবহার করতে চায়, তারা খরচ না করে। এই দিক থেকে কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে যে সুচ বা সিরিঞ্জ ব্যবহার করছে সেটা আর কারো দেহে ব্যবহার করেছে কিনা এটা কিন্তু অবশ্যই নিশ্চিত হতে হবে। অথবা তোমার সামনে নতুন একটা সুচ বা সিরিঞ্জ তুমি দেখবে যে নতুন সুচ বা সিরিঞ্জ প্যাকেট থেকে বের করছে, তারপর যদি সেটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রোগ থেকে এই রোগের আমরা প্রতিরোধ করতে পারি, বা প্রতিরোধের একটা উপায় হিসেবে আমরা নতুন সুচ বা সিরিঞ্জ ব্যবহার আমরা করতে পারি। তৃতীয়ত হলো পরীক্ষার মাধ্যমে রক্ত এইচআইভি মুক্ত কিনা তা জেনে অন্যের রক্ত ব্যবহার করা। হরহামেশাই দেখা যায় বিভিন্ন অপারেশনের সময় বিভিন্ন ব্লাড চাওয়া হয়, ব্লাড কালেকশন করা হয়, বা পত্র পত্রিকায় দেওয়া হয়, টিভিতে দেওয়া হয়, এবং অপারেশন রোগী বিছানায় শুয়ে আছে, একদিক থেকে তার রক্ত টানছে, ম্যাচিং করা, প্লাস তার দেহ থেকে যে রক্ত নেওয়া হচ্ছে সেই রক্তের মধ্যে কোনো জার্ম আছে কিনা এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা করা হয় না। দ্রুততার কারণে তার রক্তকে কিন্তু অন্য অপারেশন রোগীকে দেওয়া হয়। এই ব্যাপারে যদি আমরা সাবধানতা অবলম্বন করি, যদি রক্তটা দেহে প্রবেশ করার আগেই যদি আমরা বিভিন্নভাবে পরীক্ষা করি তার রক্তে কোনো জার্ম বা জীবাণু আছে কিনা, এইচআইভি আছে কিনা, যদি এইগুলো আমরা নিশ্চিত হই তাহলে কিন্তু, বা নিশ্চিত হতে পারি, তাহলে কিন্তু এইচআইভি এইডস আমরা প্রতিরোধ করতে সক্ষম হব, এবং এটা কিন্তু একটি উপায়।
চতুর্থত বলা হলো যে সুশৃঙ্খল জীবনযাপন প্রতিষ্ঠিত করা, এর বিকল্প নাই। এই HIV/AIDS প্রতিরোধের জন্য সুশৃঙ্খল জীবন যাপন প্রতিষ্ঠা করার বিকল্প নাই। একটা মানুষ বা একটা পুরুষ মানুষ, একটা স্ত্রী স্ত্রী মহিলা, একজন পুরুষ এবং একটা মহিলা যদি বৈধ বন্ধনের মাধ্যমে, বিবাহের মাধ্যমে সুন্দর জীবন যাপন করে, পারিবারিকভাবে যদি সুশৃঙ্খল জীবন যাপন করে, তাহলে সুশৃঙ্খল জীবন যাপনের মাধ্যমে কিন্তু HIV/AIDS প্রতিরোধ করা সম্ভব। পঞ্চমত হলো নিরাপদ রক্ত প্রদান ও গ্রহণের জন্য জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। অর্থাৎ বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের রেডিও, বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশে এখন অনেক ধরনের উন্নত প্রযুক্তি বের হয়েছে, যেগুলি যদি HIV/AIDS যেহেতু এর কোনো প্রতিষেধক এখনো বের হয়নি এবং এটা দেহে প্রবেশ করলে নিশ্চিত মৃত্যু, সুতরাং এই ভয়াবহ ব্যাধি সম্পর্কে আমাদের দেশের সরকার প্রধান, আমাদের দেশের সরকারি কর্মকর্তা ব্যক্তিরা, আমাদের দেশের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বাররা, দায়িত্বশীল ব্যক্তিবর্গরা, বিশেষ করে সমাজকর্মীরা কিন্তু দেশ এবং জাতির জন্য, সমাজের জন্য এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করাতে পারে। কারণ একটু আগে আমি একটু বলেছি যে এইডস সম্পর্কে বাংলাদেশের বহু মানুষ অজ্ঞ, তারা এই রোগ সম্পর্কে জানে না এবং তারা অনিয়ন্ত্রিত ভাবে জীবনযাপনের মধ্য দিয়ে এই ব্যাধিটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং প্রসার ঘটছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে জনগণকে যত বেশি আমরা সচেতন করতে পারবো, জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো এবং সুন্দর জীবনযাপনে আমরা অভ্যস্ত করতে পারবো, তত বেশি কিন্তু আমরা এই রোগ প্রতিরোধের উপায় হিসেবে আমরা এই রোগ আমরা প্রতিরোধ করতে পারবো। তারপরে আমরা ষষ্ঠত বলতে পারি যে সামাজিক ও ধর্মীয় অনুশাসন প্রত্যেকের মেনে চলা উচিত। এটা একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এর মাধ্যমে কিন্তু আমরা HIV/AIDS প্রতিরোধ করতে পারি যদি ধর্ম মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনে সহায়তা করে থাকে। বাংলাদেশে বা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে ভালো পথে পরিচালিত করে, প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে সত্য কথা বলতে সাহায্য করে, প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে। সুতরাং যে ধর্মই হোক না কেন, প্রত্যেকটা ধর্ম কিন্তু সুশৃঙ্খল জীবন যাপন করতে তাকে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায়। সুতরাং যদি এই ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়, যদি ধর্ম যদি সে মানুষের দেহে থাকে বা যদি শরীরে থাকে, মন মানসিকতার মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে, যদি আল্লাহর প্রতি যদি স্রষ্টার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে এবং যদি ধর্ম যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই কোনো মানুষ কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে না এবং ধর্মীয় অনুশাসন মেনেই কিন্তু সেই মানুষ জীবনযাপন করবে। আর যদি ধর্মীয় অনুশাসন যদি প্রত্যেকটা মানুষ মেনে চলে, তাহলে কিন্তু তারা এই ধরনের HIV/AIDS আক্রান্ত রোগে তারা আক্রান্ত হবে না। এটাও কিন্তু আমরা বলবো যে ধর্মীয় অনুশাসন যদি প্রত্যেকে মেনে চলে, তাহলে এই কঠিনতম রোগ থেকে আমরা এর উপায় পেতে পারি বা এটা আমরা এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি। সপ্তমত হলো যে বিদেশ ফেরত লোকদের দেহে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যারা বিদেশ থেকে লোকগুলো বাংলাদেশে আসবে, যেমন করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে এয়ারপোর্টে যারা এসেছে তাদের কিন্তু এখানে আইসোলেশনে রাখা হয়েছে, তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, 14 দিন রাখা হয়েছে। কোনো লক্ষণ বা উপসর্গ 14 দিন পরে দেখা যাবে কিনা, এর মধ্যে দেখা যাবে কিনা, এ ধরনের কিন্তু সচেতন বাংলাদেশ সরকার ছিল, মানুষকে সচেতন করেছে এবং তারাও কিন্তু সরকারের ডাকে তারা সাড়া দিয়েছে এবং তারা কিন্তু সেখানে ছিল। সেই ক্ষেত্রে যদি প্রতিনিয়ত যারা বিদেশ থেকে যে লোকগুলো আসবে, বিশেষ করে কিছু কিছু দেশ রয়েছে যে সমস্ত দেশে অবাধ মেলামেশা রয়েছে এবং যেখানে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সেই সমস্ত সেই সকল দেশ থেকে যদি বাংলাদেশে আসে, সেই লোকদেরকে যদি আমরা ভালোভাবে ব্লাড আমরা যদি এক্সামিন করি বা রক্ত পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা এই রোগ প্রতিরোধের একটা উপায় হিসাবে এই বিষয়টিকে আমরা ধরে নিতে পারি। অষ্টমত হলো যে যৌন কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
আমরা জানি যে যারা যৌনকর্মী বাংলাদেশে রয়েছে এবং যদি এদেরকে সচেতন করা হয় কি দ্রব্যগুলো ব্যবহার করতে হবে, কিভাবে সচেতন থাকতে হবে, এবং যে এই দেহে যাতে এই ধরনের রোগ না প্রবেশ করতে পারে, এইচআইভি এইডস এই মরণ ব্যাধি বা ঘাতক ব্যাধি যাতে দেহে প্রবেশ করতে না পারে, যৌন কর্মীদেরকে যদি আমরা সেই সচেতন করি, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার যদি আমরা সেইগুলো শিখিয়ে দেই, তাহলে দেখা যাবে যে যৌন কর্মীদের মাধ্যমে এই ধরনের রোগগুলো ছড়াবে না। এটাও কিন্তু একটা প্রতিরোধের অন্যতম একটা উপায় হিসেবে আমরা এই দিকটাকে আমরা বিবেচনায় আনতে পারি। নবমত হলো যে এইচআইভি আক্রান্ত মায়ের বুকের দুধ সন্তানকে পান না করানো, অর্থাৎ এইচআইভি আক্রান্ত হয়ে যে মা সন্তান প্রসব করেছেন সেই মা যাতে তার মায়ের বুকের দুধটা পান না করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ডাক্তারের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাই, তাহলে মা যদি আক্রান্ত হয় মা তো মারা যাবেই স্বাভাবিক, যেহেতু আমাদের ভ্যাকসিন নাই, আমাদের ওষুধ নাই। সেই ক্ষেত্রে যদি বাচ্চাটাকে বাঁচানোর জন্য যদি আমরা এই ধরনের পরীক্ষাগুলো করি মায়ের দেহে, তাহলে কিন্তু এটাও কিন্তু আমরা বলবো যে এই বাচ্চার জন্য একটা প্রতিরোধের একটা উপায় হলো যে মায়ের বুকের দুধ না খাওয়ানো। দশমত আমরা বলতে পারি যে গর্ভধারণের পূর্বে মায়ের দেহে এইচআইভি জীবাণু আছে কিনা তা পরীক্ষা করা। এখানে বলা হচ্ছে যে গর্ভধারণ করার পূর্বে মায়ের দেহে এইচআইভি জীবাণু আছে কিনা সেটা পরীক্ষা করা। যদি আমরা পরীক্ষা করাতে পারি তাহলে দেখা যায় জীবাণু থাকলে সে এইডস আক্রান্ত হবে, আর যদি সে জীবাণু না থাকে তাহলে সে আক্রান্ত হবে না। এই বিষয়টা কিন্তু প্রতিরোধের অন্যতম একটা উপায় হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এ থেকে রক্ষার জন্য জাতীয় নীতি আমাদের প্রণয়ন করতে হবে এবং যৌন কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা এর প্রতিরোধ ঘটাতে আমরা পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা ধর্মীয় বিধিবিধান মেনে চলব এবং সুশৃঙ্খল জীবনযাপন করব এবং সবাইকে এই এইচআইভি এইডস এই রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে বাংলাদেশকে আমরা এইডস মুক্ত দেশে পরিণত করতে পারবো। এবং আমি কিভাবে জীবনযাপন করব তা সম্পূর্ণ নির্ভর করে আমার উপর। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান, বুদ্ধি এবং বিবেক দিয়েছেন এবং জ্ঞান, বুদ্ধি এবং বিবেক ভালো পথে ব্যবহার করতে হবে। সেইভাবে যদি আমরা বুঝে শুনে যদি ভালো পথে আমরা চলি, তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারি, প্রতিরোধ করতে পারি এবং এই রোগ দেহে ঢোকার কোনো সুযোগই থাকবে না। আর যদি আমরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, যদি আমরা খামখেয়ালি জীবনযাপন করি, যদি আমরা এই রোগ সম্পর্কে যদি আমরা উদাসীন থাকি, তাহলে যে কোনো সময় যে কোনো একটা মানুষ আক্রান্ত হয়ে তারা মরণের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন যাপন করার সুযোগ দান করুক। এবং আমি আবারও বলবো, আজকে যে বিষয়টি আমি আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এইচআইভি এইডস। এবং আবারই বলছি, সারা পৃথিবীতে বিজ্ঞান এত দ্রুত এগিয়ে গেছে, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে। যেমন করোনার কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, তেমনি এইডসেরও কিন্তু এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। সুতরাং আমাদের যদি আমাদের সচেতন থাকি, যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, যদি আমরা ধর্মভিত্তিক জীবনযাপন করি, যদি আমরা সুশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে কিন্তু এই ধরনের মারাত্মক কঠিন ব্যাধি এবং মরণঘাতী ব্যাধি থেকে আমরা নিজেদেরকে আমরা ছেদ করতে পারবো, আমরা সুস্থ থাকবো এবং এই রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবন দান করুক, আমিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।